বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 30শে জুন 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দেওয়ানি কার্যবিধির প্রথম ক্লাস। এবং দেওয়ানি কার্যবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন এই দুইটা সাবজেক্ট থেকে 3টা প্রশ্ন আসে এবং আপনার 2টা লেখা লাগবে। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে একটা আসবে, এটা কনফার্ম। আর দেওয়ানি থেকে আসবে কয়টা? 2টা। এখন আপনি কেউ যদি মনে করেন যে দেওয়ানির 2টা লিখবেন, লিখতে পারেন। কেউ যদি মনে করেন যে সুনির্দিষ্টর একটা দেওয়ানির একটা লেখেন, কি লিখতে পারেন। বুঝতে পারছেন? ওই 3টা থেকে 3টা থেকে যে কোনো 2টার উত্তর আপনার করতে হবে। অপরদিকে ফৌজদারি আমরা শেষ করছি, ফৌজদারি থেকে 2টা থেকে একটা লেখা লাগে। দণ্ডবিধি আমরা শেষ করছি, দণ্ডবিধি থেকে 2টা থেকে একটা লেখা লাগে। লিখিতর ক্ষেত্রে একটা মজার বিষয় দেখেন, প্রিলির ক্ষেত্রে ওই ফৌজদারি 20, দেওয়ানি 20, দণ্ডবিধি 20, কিন্তু লিখিতর ক্ষেত্রে ফৌজদারি 15, দণ্ডবিধি 15, তামাদি 15, সাক্ষ্য 15, বার 10। মানে প্রিলির ক্ষেত্রে তামাদি কত? 10 না? 10। কিন্তু লিখিতর ক্ষেত্রে তামাদি কত? 15। বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা বড় 3টা আইন আগে আগে শেষ করতেছি। তো আমরা আশা করি এই যে এখানে আহ দেওয়ানি কার্যবিধি যতটুকু পড়বো, আমরা ধরে নিই যে সুনির্দিষ্ট থেকে একটা কমন পাবো, আর হচ্ছে দেওয়ানি থেকে একটা। এখন আমাদের পড়ার অনুসারে 2টাও কমন পড়ে যেতে পারে, বাট আমরা কয়টা কমন এক্সপেক্ট করতেছি? একটা। সুনির্দিষ্ট থেকে একটা, দেওয়ানি থেকে একটা। এবং দেওয়ানি আপনার ভয় পাবার কোনো কারণ নাই। বাস্তবে প্রিলিতে যা পড়া লাগে লিখিততে তার চেয়ে কম পড়া লাগে। বাট বুঝে বুঝে ওই যে যা পড়বো ওটা ভালোভাবে পড়বো। আপনারা এতটুকু বুঝছেন কিনা আমি জানি না, দণ্ডবিধিতে প্রিলিতে অনেক পড়া লাগে, কিন্তু লিখিততে কিন্তু অত পড়া লাগে নাই। লিখিততে অত পড়া মানে কি, লিখিতর পড়ার সিস্টেম একরকম, আর প্রিলিমিনারি পড়ার সিস্টেম আর এক রকম। তো যাই হোক, ওই আমরা এখন দেওয়ানি কার্যবিধি শুরু করি। দেখেন আমাদের এখানে একটা সাজেশন আছে, এবং এই সাজেশনে মোটামুটি প্রশ্ন আছে মোট শর্ট নোট দিয়ে 22টার মতো। তো এই সাজেশন দেখে ভয় পাবার কোনো কারণ নাই। এগুলার আমরা গুরুত্বপূর্ণ যেগুলো এগুলা পড়বো, এবং এর অধিকাংশই আপনারা পারবেন। দেওয়ানি, একজন লিখছেন স্যার দেওয়ানির অবস্থা ভালো না। দেখেন দেওয়ানির অবস্থা তো আমরা যখন লাস্ট টাইম প্রিলির সময় ক্লাস করি, দেওয়ানির ক্লাস করেছিলাম কয়টা? একেবারে লাস্টে ক্লাস দিয়েছিলাম দেওয়ানি। তো তারপরেও তো প্রিলিতে ভালো মার্কস পাইছেন আল্লাহর রহমতে। সো এজন্য যার অবস্থা ভালো না, দেখবেন ওই ওই সাবজেক্টের প্রশ্ন কমন পড়ছে, আর যেটার অবস্থা ভালো সেটা দিয়ে দেখা গেল প্রশ্ন আনকমন হয়ে গেছে। সেই জন্য আমার দরকার ওভারঅল 5টা 4টা 5টা প্রশ্ন কমন পড়তে হবে, আর বাকি 2টা 3টা কিভাবে লিখবো, মাথায় যা আছে ওইভাবে লিখে দিয়ে আসতে হবে। তো যাই হোক, আমরা চলে আসি দেওয়ানির 1 নম্বর প্রশ্ন। দেখেন, প্লিডিংস সংশোধন বলতে আপনি কি বুঝেন? প্লিডিং সংশোধনের ক্ষেত্রে নিয়ামক শর্তাবলী কি কি? বিচার আদালত কর্তৃক রায় ঘোষণার পর কি প্লিডিং সংশোধন করা যায়, বা এই অংশ আর আপিল পর্যায়ে কি প্লিডিং সংশোধন করা যায়? একই। আর এতক্ষণ ধরে যা পড়লাম এটার ইংলিশ ভার্সন হলো এরকম: দ্য কোর্ট মে at any stage of the proceedings allow either party to amend the pleadings। এই কথাটার অর্থ কি? দ্য কোর্ট মে মানে আদালত পারে, at any stage of the proceedings মোকদ্দমার যে কোনো পর্যায়ে, allow either party কোন পক্ষের অনুমতি দিতে পারে, to amend the pleadings আপনার প্লিডিং সংশোধনের জন্য। মানে মামলার যে কোনো পর্যায়ে আদালত যে কোনো পক্ষকে প্লিডিং সংশোধনের অনুমতি দিতে পারে। মূল মকদ্দমা এবং আপিল চলাকালে এই ধারণার গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করুন। তো এই হলো প্লিডিং সংশোধন, খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রশ্ন আসে। এবং আমরা সর্বপ্রথম আমরা জানি যে প্লিডিংস আসলে কি। দেখেন, একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, আর এই দেওয়ানি মামলাটা আরজির পরের ধাপ হলো সমন। সমন দেওয়ার পর বিবাদী এসে জমা দেয় লিখিত জবাব। এই যে আরজি এবং জবাব, আরজি এবং লিখিত জবাব, আরজি এবং জবাব এই দুইটারে করতে বলে প্লিডিংস। আর যদি বলে আরজি অথবা জবাব তাহলে হলো প্লিডিং। এস নাই, বুঝেন কিনা? আরজি অথবা জবাব বললে কি? প্লিডিং। প্লিডিং আরজি এবং জবাব মানে দুইটারেই বুঝাইলে প্লিডিংস প্লুরাল।
তো তাহলে প্লিডিংস অ্যাকচুয়ালি কি থাকে? বাদী তার মামলায় যা যা উল্লেখ করা দরকার সবকিছু থেকে আর্জিতে, আর বিবাদী আর্জির প্রেক্ষিতে সে যা যা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা থাকে লিখিত জবাবে। তাহলে আমরা বলতে পারি যে প্লিডিংসে আপনার আর্জি এবং জবাবে বিস্তারিত কথাবার্তা থাকে বাদী এবং বিবাদী। এখন এই আর্জি যখন বাদী দাখিল করে, এমন অনেক ক্ষেত্রে তৈরি হইতে পারে যে অনেক গুরুত্বপূর্ণ কথা আরজিতে লেখার দরকার ছিল কিন্তু সে লিখতে পারে নাই, ভুলে গেছে, বা যে কোনো কারণে হোক লেখা হয় নাই। আবার বিবাদীও আরজির প্রেক্ষিতে লিখিত জবাবে অনেক কথা লেখার দরকার ছিল কিন্তু লিখতে পারে নাই বা ভুল হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা সংশোধন করার প্রয়োজন হয়, এটারে বলে প্লিডিং সংশোধন। এই প্লিডিং সংশোধন সম্পর্কে আলোচনা করেছে 6 দেশের 17 বিধি। কত বিধি? 6 দেশের 17 বিধি। তো 2012 সালের সংশোধনীতে বলছে যে প্লিডিং সংশোধন করতে হবে যত দ্রুত পারা যায়। আদালতে আপনি যদি প্লিডিং সংশোধনের আবেদন করেন, আদালত দেখবে যে এটা কি আরো আগে সংশোধন করা যেত কিনা, আরো আগে সংশোধন করা যেত কিনা। যদি দেখে যে আরো আগে সংশোধন করা যেত কিন্তু আপনি ইচ্ছা করেই করেন নাই, তাহলে হয় আদালত আপনার আবেদন নামঞ্জুর করবে, আর না হলে মঞ্জুর করলেও বলবে তুমি আগে খরচ দাও, খরচ দাও, তারপরে তোমার প্লিডিং সংশোধনের দরখাস্ত কি করব, মঞ্জুর করব। তাহলে আমরা মনে রাখবো যে প্লিডিং সংশোধনের আবেদন মামলার যে কোনো পর্যায়ে করা যায়, বাট 2012 সালের সংশোধনীতে বলেছে প্লিডিং সংশোধনের দরখাস্ত করতে হবে যত দ্রুত পারা যায়। এবং যদি আপনি দেরিতে করেন তাহলে আদালত আপনার দরখাস্ত নামঞ্জুর করতে পারে, আর মঞ্জুর করলেও কি করতে পারে, খরচ মঞ্জুর করতে, খরচ দিয়ে আপনার দরখাস্ত একসেপ্ট করতে পারে। এবং উচ্চ আদালতের নজিরে আছে যে প্লিডিং সংশোধনের দরখাস্ত মামলার বিচারিক পর্যায়ে তো যাই, রায়ের পরে যায়, ইভেন আপিল পর্যায়ে যায়, ইভেন জারি মামলার ক্ষেত্রেও প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে। বুঝতে পারছেন? আর প্লিডিং সংশোধনের দরখাস্ত এটা আদালত কখন মঞ্জুর করবে আর কখন করবে না, আদালত যদি দেখে যে এই সংশোধন যদি করতে যায় তাহলে মামলার নেচারই চেঞ্জ হয়ে যায়, তাহলে জীবনও প্লিডিং সংশোধনের দরখাস্ত কি মঞ্জুর করবে না। কিন্তু যদি এরকম হয় যে যদি দেখে যে ন্যায় বিচারের জন্য এই সংশোধনের দরকার আছে, ধরেন একজন লোক তিনি দখলে নাই, মালিক, এখন তিনি মালিক হিসেবে শুধু মালিকানা চাইছে, দখল চাই নাই, কিন্তু ওনার চাওয়া উচিত ছিল দখল এবং মালিকানা উভয়, উনি চাইছে শুধু কি মালিকানা, দখল চাই নাই। তখন আদালতে বলতে পারে যে তোমার মামলায় তো ফর্মাল ডিফেক্ট আছে। ফর্মাল ডিফেক্ট কি? যে যদি কোনো প্রতিকার তুমি একসাথে চাইতে পারো একসাথেই চাওয়া লাগবে, আলাদা আলাদা ভাবে চাইলে কি হবে না। তাহলে তুমি তো এই মামলায় মালিকানা দখল দুইটাই চাইতে পারতা, নাহলে তোমার যদি আজকে আমি মালিকানা দিই তাহলে তো কালকে আবার দখলের জন্য মামলা করবা, কিন্তু দুইটাই তো একসাথে শুনে নিষ্পত্তি করা যেত। তাহলে এখন ওই মুহূর্তে বাদীর প্রতিকার কি? সে তো শুধু মালিকানা চেয়ে ফেলছে। তাহলে এই ক্ষেত্রে সে প্লিডিং সংশোধনের আবেদন করতে পারে এবং বলতে পারে যে ইওর অনার, আমি সরল বিশ্বাসে উকিলের ভুল ক্রমে আমি শুধু মালিকানাটা চেয়েছি, তাহলে এখন আমার আর্জিতে মালিকানার সাথে সাথে দখলও ইনক্লুড করা হোক। তাহলে এই ক্ষেত্রে ন্যায় বিচারের স্বার্থে এই ধরনের সংশোধনী করা কি প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে আদালত প্লিডিং সংশোধনের আবেদন কি করতে পারে, মঞ্জুর করতে পারে। অথবা এক জায়গায় ধরেন দবির নাম একজনের নাম, দবিরের জায়গা হয়ে গেছে সগির, 5 লক্ষ টাকা, কথায় 5 লক্ষ আছে, বাংলায় হয়ে গেছে 50,000, সরি মানে অঙ্কে হয়ে গেছে 50,000, তাহলে এই ক্ষেত্রে এগুলার ক্ষেত্রে প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করতে পারে। তো আসেন আমরা সরাসরি উত্তরে চলে আসি। দেখেন প্লিডিং সংশোধন একটি দেওয়ানি মোকদ্দমা শুরু হয় আর্জি দাখিলের মাধ্যমে, এবং যার বিরুদ্ধে বক্তব্য আনয়ন করে আর্জি দাখিল করা হয় সেই ব্যক্তি তথা বিবাদী আদালতে তার বক্তব্য লিখিত জবাবের মাধ্যমে প্রদান করে থাকে। বাদীর এই আর্জি এবং বিবাদীর লিখিত জবাবকে একত্রে কি বলে? প্লিডিং। তাহলে এটা তো মুখস্থর কিছু নাই, আপনি বলবেন যে দেওয়ানি মামলা শুরু হয় আর্জির মাধ্যমে, আর আর্জির পরিপ্রেক্ষিতে বিবাদী যেটা জমা দেয় সেটা বলে লিখিত জবাব। বাদীর এই আর্জি আর বিবাদীর লিখিত জবাবের একত্রে কি বলে? প্লিডিং। দাখিল করার সময় আর্জি বা জবাবের বক্তব্য ভুলবশত লিপিবদ্ধ হয়ে থাকতে পারে, বা পরবর্তীতে নতুন ঘটনা বা দলিল আবিষ্কৃত হয়ে থাকতে পারে, অথবা সময়ের পরিক্রমায় নতুন কোনো ঘটনার উদ্ভব হতে পারে। এরূপ সকল পরিস্থিতি বাদী বা বিবাদী যদি সঠিকভাবে আদালতের সম্মুখে উপস্থিত করতে না পারে তাহলে আদালত কর্তৃক সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যাবে না, বা আদালত থেকে কোনো পক্ষই আইনানুগ বা ফলপ্রসূ প্রতিকার লাভ করবে না।
উপরোক্ত পরিস্থিতিতে আন্ডারলাইন করবেন আরজি বা জবাবে নতুন কোনো বক্তব্য সংযোজন বিয়োজন বা এমন তথ্য যা পূর্বে কোনো পক্ষের গোচরীভূত ছিল না বা সংযোজন করে আরজি বা জবাবের যে পরিমার্জন বা পরিবর্ধন করা হয় তা দেওয়ানি কার্যবিধিতে তাকে আরজি বা জবাব সংশোধন বা প্লিডিং সংশোধন বলে। তাহলে আরজি সংশোধনও বলে, জবাব সংশোধনও বলে, আবার কি বলে, প্লিডিং সংশোধনও বলে। দেওয়ানি কার্যবিধি 1908-এর 6 আদেশের 17 বিধিতে প্লিডিং সম্পর্কে আলোচনা করেছে, প্লিডিং সংশোধন সম্পর্কে আলোচনা করেছে। তাহলে প্লিডিং সংশোধন সম্পর্কে আলোচনা করেছে কততে? 6 আদেশের 17 বিধিতে, 6 আদেশের 17 বিধিতে। তাহলে আমরা এখন চলে আসি প্লিডিং সংশোধনের ক্ষেত্রে নিয়ামক শর্তাবলী বা বিবেচ্য বিষয়, বা পাশে একটু লেখেন উপাদান। প্লিডিং সংশোধনের ক্ষেত্রে যে শর্তাবলী বা বিবেচ্য বিষয় অথবা কি উপাদান, মানে কোন কোন উপাদান থাকলে আদালত প্লিডিং সংশোধনের দরখাস্ত কি করতে পারে, মঞ্জুর করতে পারে। দেখেন, আইনগতভাবে প্লিডিং সংশোধনের ক্ষেত্রে কিছু সতর্কতা বা সীমাবদ্ধতার প্রশ্ন রয়েছে। দেওয়ানি কার্যবিধি অনুযায়ী মকদ্দমার আন্ডারলাইন করবেন যে কোনো পর্যায়ে আদালত প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে। তাহলে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করবে কখন? যে কোনো পর্যায়ে। তবে আন্ডারলাইন করবেন 2012 সালের সংশোধনী অনুযায়ী, কত সালের? 12 সালের সংশোধনী অনুযায়ী প্লিডিং সংশোধনের দরখাস্ত আন্ডারলাইন করবেন যথাযথ সতর্কতা অবলম্বন করে যথাসম্ভব আন্ডারলাইন করবেন, দ্রুত করতে হবে। 12 সালের যে সংশোধনী সেখানে কি বলছে? প্লিডিং সংশোধনের দরখাস্ত করতে হবে কখন? যত দ্রুত পারা যায়। মকদ্দমার যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধনের আবেদন করতে হলে আদালতকে কমপক্ষে কয়েকটি বিষয় সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। বিষয়গুলো কি কি দেখেন, যথা: 1, প্রস্তাবিত সংশোধনীটি পক্ষগণের মধ্যে বিরোধ নিরসন আবশ্যক। মানে প্লিডিং সংশোধনের আবেদন কে করতে পারে? বাদীও পারে, বিবাদীও পারে। এখন বাদী বিবাদীকে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে দুইজনের মধ্যে যে বিরোধ আছে, বিরোধ যদি নিরসন চান তাহলে অবশ্যই প্লিডিং সংশোধন করতে হবে। প্রস্তাবিত সংশোধনীটি দ্বারা অপর পক্ষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। মানে এই যে সংশোধনী আনতেছি, এই কারণে অপর পক্ষের কি হওয়ার সম্ভাবনা নাই, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং আমি যা চাইছি সেখানে একটু ভুল আছে, ওই ভুলটা সংশোধন করতে চাচ্ছি আর কি। প্রস্তাবিত সংশোধনীর ফলে বিবাদীর অনুকূলে জন্মানো কোনো বৈধ অধিকার নষ্ট হবে না। বলতে হবে যে এই সংশোধনী যদি আনা হয় তাহলে বিবাদীর কোনো বৈধ অধিকার কি হবে না, নষ্ট হবে না। সংশোধনীটি সম্পূর্ণ আন্ডারলাইন করবেন ভিন্ন বা নতুন কোনো বিষয়ের উদ্ভব করবে না। মানে সংশোধনীটি এই মামলার সাথেই রিলেটেড, নতুন কোনো বিষয়ের উদ্ভব করবে না। সংশোধনীটি সরল বিশ্বাসে মকদ্দমা বিলম্বিত না করার উদ্দেশ্যে আনিতে হবে, আন্ডারলাইন করেন। বিলম্বিত না মানে হলো এই সংশোধনীটি আসলেই দরকার, এবং এই সংশোধনী আনলে মামলার কার্যক্রম কি হবে না, বিলম্বিত হবে না। ন্যায় বিচারের জন্য এটা আসলেই দরকার, আমি মামলায় হেরে যাব এই কারণে সংশোধনীর আবেদন করছি যাতে মামলা আর কিছুদিন চলে, এই কারণে আমি এই সংশোধনীটা আনি নাই, এটা আসলেই কি দরকার। ন্যায় বিচারের স্বার্থে এমন সংশোধনী আনা কি আবশ্যক। তো আপনার এই গ্রাউন্ডস গুলো মনে রাখতে হবে। বিরোধ নিরসন আবশ্যক, ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, বিবাদীর কোনো বৈধ অধিকার নষ্ট হবে না, নতুন কোনো বিষয়ের উদ্ভব হবে না, বিলম্বিত করবে না, আর ন্যায় বিচারের স্বার্থে এমন সংশোধনী আনা কি আবশ্যক। এখন আপনাদের আমি খাতা দেখে যে বিষয়টা নিয়ে আপসেট সেটা হলো প্রশ্নে দাড়ি বা ওই আপনার প্রশ্নবোধক চিহ্ন নিয়ে কয়েকটা অংশ আছে। এখন আপনারা এই অংশগুলোর টাইটেল দেন না। ধরেন এই জায়গায় এই প্রশ্নের অংশ যে প্লিডিং সংশোধন বলতে কি বুঝেন, তাহলে আমার প্রথম টাইটেল হবে প্লিডিং সংশোধন, এটা কোলন দিয়ে আন্ডারলাইন করবেন এক অংশ। দ্বিতীয় অংশ হলো প্লিডিং সংশোধনের ক্ষেত্রে নিয়ামক শর্তাবলী কি কি, এটা একটা টাইটেল দিয়ে লিখতে হবে। কিন্তু আপনারা করেন কি, কোনো টাইটেল মাইটেল ছাড়া একেবারে ঢালাও ভাবে লিখে যান, কোন জায়গা কি আছে খুঁজে পাওয়া যায় না। আমি উত্তর যা যাই পারি না কেন আমার সবসময় লিখতে হবে কিভাবে, প্রশ্নে যা চাইছে সেই আঙ্গিকে আমার উত্তর লিখতে হবে। প্রশ্নে চাইছে এক জিনিস, আপনি লিখছেন ওইভাবে 14 গোষ্ঠী লিখে গেছেন, কিন্তু প্রশ্নে যেভাবে চাইছে সেইভাবে লেখেন নাই, তাহলে কিন্তু মার্ক পাবেন না। ভালো বুঝাইতে পারলাম? তাহলে আমাদের প্রশ্নের পরের অংশ হলো যে বিচার আদালত কর্তৃক রায় ঘোষণার পরে কি প্লিডিং সংশোধন করা যায়, বা আপিল পর্যায়ে কি প্লিডিং সংশোধন করা যায়,
বা দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসিডিংস অ্যালাউ আইদার পার্টি টু অ্যামেন্ড দ্য প্লিডিংস, এই তিনটার উত্তর একই। বুঝছেন? এই যে দেখেন টাইটেলে ওই অবলিক দিয়ে দিয়ে লেখা আছে, ওই যে লালনের ফোন চলে আসছে যাওয়ার, রায় ঘোষণার পরে প্লিডিং সংশোধন বা আপিল পর্যায়ে প্লিডিং সংশোধন বা দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসিডিংস অ্যালাউ আইদার পার্টি টু অ্যামেন্ড দ্য প্লিডিংস, এই তিনটার উত্তর কি? একই। এখন আপনি যখন লিখবেন এই তিনটা লেখা লাগবে, প্রশ্নে যেটা চাইছে সেটা টাইটেল দিবেন। আবার কেউ মুখস্থ করেন না যে তিনটেই টাইটেল দেবো, কম দেবো কা, প্রশ্ন যা চাইছে সেটা টাইটেল দেবো, কিন্তু এই তিনটার উত্তর কি? একই। দেখেন যাইতে হবে। দেওয়ানি কার্যবিধি অনুসারে মকদ্দমার বলতেন যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধন করার আবেদন করা যায়। কখন করা যায়? যে কোনো পর্যায়ে, অর্থাৎ মকদ্দমার যে কোনো পর্যায়ে বাদী তার আর্জি বা বিবাদী তার লিখিত জবাব সংশোধনের আবেদন করতে পারে। বিচার কার্য শুরুর পর আদালত কোনো প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করবে না। এটা দাঁড়িয়ে আছে না, দাড়িটা কাটেন। আবার বলেন না স্যার দাড়ি রাখা তো সুন্নাত, মঞ্জুর করবে না যদি না পক্ষগণের প্রকৃত বিরোধ নির্ধারণে উক্ত সংশোধনের প্রয়োজন না হয়। মানে আপনার প্লিডিং সংশোধনের দরখাস্ত তখনই মঞ্জুর করবে যদি ওই সংশোধনেরটা আপনার মামলার জন্য কি হয়, দরকার হয়। দরকার না হইলে কিন্তু মঞ্জুর করবে না। সুতরাং বিচার কার্য শুরুর পর এমনকি রায় প্রদানের পর, আন্ডারলাইন করবেন, রায় প্রদানের পর আপিল চলমান সময়ে ও প্লিডিং সংশোধনের আবেদন করা যায়। তবে এই ক্ষেত্রে দেখাতে হবে যে যথাযথ সতর্কতা অবলম্বনের পরেও নির্ধারিত সময়ের মধ্যে প্লিডিং সংশোধনের আবেদন করা সম্ভব হয়। এখন যিনি আবেদনটা করছেন তারে আদালতকে স্যাটিসফাইড করতে হবে যে ইওর অনার, আমি তো আসলে প্রথম থেকেই মামলার ব্যাপারে সতর্ক ছিলাম, তারপরেও এই সংশোধনীটা যে আরো আগে করার সুযোগ ছিল এটা আমি বুঝতে পারি নাই, এবং এখানে আমার কোনো অবহেলা ছিল না, এটা দেখাইতে হবে। এবং এখানে দুইটা মামলা আছে, এই মামলার রেফারেন্স এই প্রশ্ন যদি আসে আপনার দিতে হবে, দিলে ভালো মার্কস পাবেন, নাইলে পাবেন না। এই যে দেখেন রাধাকৃষ্ণ বনাম দ্বারকা দাস। রাধাকৃষ্ণ বনাম কি হয় নাম মনে রাখবেন, নাহলে 36 দেয়ালে রেডি 253 এটা মনে রাখবেন। রাধাকৃষ্ণ বনাম কি দ্বারকা দাস। হ্যাঁ হ্যাঁ, এই মামলায় বলা হয়েছে আরজি সংশোধনের আবেদন বিচার শুরুর আগে, বিচার চলাকালে, বিচারের পর বা আপিলে বা রিভিশনে বা আপিল বিভাগে এমনকি কোনো কার্যধারা বাস্তবায়নের সময়ও কি করা যায়। হ্যাঁ, জারি মামলার সময়ও ন্যায় বিচারের স্বার্থে কি আরজি সংশোধনের দরখাস্ত মঞ্জুর করতে পারে। তাহলে কোন মামলা মনে রাখবেন? রাধাকৃষ্ণ বনাম দ্বারকা দাস। মনে রাখবেন কৃষ্ণের বাড়ি ছিল দ্বারকা, সেটাতে মনে রাখবেন। জি আচ্ছা, দেখেন এরপরে চলে আসেন আমাদের এই যে বিমল কান্তি বিশ্বাস চলে আসে। দেখেন বিমল কান্তি বিশ্বাস এবং অন্যান্য বনাম শত্রু সম্পত্তির হেফাজতকারী 42 DLR 227। আপনি এইভাবে মনে রাখেন যে বিমল কান্তি বিশ্বাস এবং অন্যান্য বনাম শত্রু সম্পত্তির হেফাজতকারী, মানে ওই যে এনিমি প্রপার্টি ভেস্টেড অর্পিত সম্পত্তি শুনছেন না, এনিমি প্রপার্টি ভেস্টেড প্রপার্টি, ওর শত্রু সম্পত্তি হলো এনিমি প্রপার্টি। দেখেন এই মামলায় বলা হয়েছে যে 6 আদেশের 17 বিধির বিধান এবং উচ্চ আদালতের সিদ্ধান্তের আলোকে আপিল পর্যায়ে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে কোনো কি নাই, বাধা নাই। তাহলে বিমল কান্তি বিশ্বাস এবং অন্যান্য বরং শত্রু সম্পত্তি হেফাজতকারী এই মামলায় বলছে যে আপিল পর্যায়েও প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে কি নাই, বাধা নাই, যদি উক্ত সংশোধনের আবেদন করা হয় ন্যায় বিচারের স্বার্থে পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নির্ধারণ করতে, আর কার্যধারার বহুত্ব বানানটা ভুল আছে, তয় ব লেখেন, জ ফলাটা কেটে দেন, তয় ব দেন। কাটছেন? তাহলে ন্যায় বিচারের স্বার্থে প্রকৃত বিরোধ নির্ধারণ করতে আর কার্যধারার বহুত্ব নিবারণ করতে। বহুত্ব নিবারণ বোঝেন? মানে যদি আরজি সংশোধনের আবেদন মঞ্জুর করা হয়
তাহলে নতুন মামলা আর হবে না, ওই এক মামলাই এই সকল বিবাদ নিষ্পত্তি করা সম্ভব। আর যদি আর্জি সংশোধনের দরখাস্ত মঞ্জুর না করা হয় তাহলে আবার মামলা আমার করা লাগবে। এটা হলো বহুত্ব নিবারণ। এখানে শুধুমাত্র দেখতে হবে এমন সংশোধনীর মাধ্যমে নতুন একটি মকদ্দমা সূচনা করা হচ্ছে কিনা, বা মকদ্দমার প্রকৃতির পরিবর্তন করা হচ্ছে কিনা। পরিবর্তন না হয়ে গেছে, নট টার্গেটেড। তবে এই ক্ষেত্রে আবেদনকারীকে দেখাতে হবে যে যথাযথ সতর্কতার পরেও বিচার শুরুর পূর্বে সংশোধনের আবেদন করতে পারেনি। তবে যিনি আবেদনটা করলেন তাকে দেখাইতে হবে যে আমি যথাযথ সতর্কতা অবলম্বন করছিলাম, তারপরেও সংশোধন করা কি হয় নাই, সম্ভব হয় নাই। প্লিডিং সংশোধনের আবেদনটি অবশ্যই সরল বিশ্বাসে দায়ের করতে হবে এবং বিচার কার্য বিলম্বিত করবে না এমন উদ্দেশ্যে বিদ্যমান থাকতে হবে। তাহলে এই প্রশ্নে আমরা ভাই মামলার রেফারেন্স মনে রাখবো কয়টা? রাধাকৃষ্ণ বনম দ্বারকা দাস, আর বিমল কান্তি বিশ্বাস এবং অন্যান্য বনাম শত্রু সম্পত্তি হেফাজতকারী। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে ন্যায় বিচারের স্বার্থে আদালত মামলার যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করতে পারে। বুঝছেন? এখন আমাদের প্রশ্নে কিন্তু বলে নাই যে ওই নিচে যেটুক আমরা আলোচনা করব এইটুক কিন্তু এখনো বলে নাই। তো তার আগে যদি আপনি এখানে শেষ করতে চান তাহলে ওই লাইনটাতে শেষ করবেন। ওই যে প্রশ্নে তো 3টা টাইটেল দিছি না আমরা, যদি ইংরেজি টাইটেল আসে তাহলে লিখবেন যে উপরোক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসিডিংস অ্যালো আইদার পার্টি টু অ্যামেন্ড দ্য প্লিডিংস। আপনারা অনেকে এই যে ইংরেজিতে লাইন আসছে ব্যাখ্যা করতে বলছে, ওই লাইনটা আপনার প্রশ্নের শুরুতে নাই, শেষেও নাই, পুরো প্রশ্নে কোথাও নাই, হবে না। একান্তই যদি না বুঝেন, ধরেন ওই প্রশ্ন কি আসছে আপনি কিছুই বুঝেন না, কিন্তু শব্দ দুই একটা বুঝে বুঝতে পারতেছেন যে এটা এই রিলেটেড হইলেও হইতে পারে, তাহলে এই ধরনের প্রশ্ন লিখবেন কখন? সব শেষে। সব শেষে লিখে তারপরে লিখবেন যে অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে এই। বুঝছেন? তো এইটা হলো কার ক্ষেত্রে? যে আমি পারি না, এবং এই ধরনের এক্সপেরিমেন্ট বা এই ধরনের লেখা আমি লিখবো কখন? একেবারে কি সব শেষে গিয়ে। বুঝতে পারছেন? প্রথমে না কিন্তু। আচ্ছা, এখন দেখেন প্লিডিং সংশোধনের আবেদন দাখিলের সময়, মানে একটা প্লিডিং সংশোধনের আবেদন যদি আপনি করেন কোন পর্যায়ে করা যায় তো আমরা জানলাম। এখন আমারে সংশোধনের জন্য সময় দিবে কতদিন? আমরা 6-18 বিধিতে পড়েছিলাম প্রিলিতে, প্লিডিং সংশোধনের সময় হলো 14 দিন, যদি আদালত নির্ধারণ করে দেয় সেই সময়। যদি আদালত কোনো সময় নির্ধারণ করে না দেয় তাহলে কতদিন? 14 দিন। দেখেন দেওয়ানি কার্যবিধি অনুসারে মকদ্দমার যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধনের আবেদন করা যায়। কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। অর্থাৎ মকদ্দমার যে কোনো পর্যায়ে বাদী তার আর্জি এবং বিবাদী তার লিখিত জবাব সংশোধনের আবেদন করতে পারে। বিচার কার্য শুরুর পর আদালত কোনো প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করবে না যদি না পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নির্ধারণে উক্ত সংশোধনের প্রয়োজন না হয়। এছাড়া দেখেন 6-18 বিধি অনুযায়ী প্লিডিং সংশোধন করতে হবে, আন্ডারলাইন করবেন, আদালত নির্ধারিত সময়, আর আদালত কোন সময় নির্ধারণ করে না দিলে অনধিক কতদিন? তাহলে মূল উত্তর এতটুকুই। প্লিডিং সংশোধনের ওই যে কোনো পর্যায়ে আপনি দরখাস্ত করতে পারেন, বাট দরখাস্ত যদি মঞ্জুর হয় তাহলে সংশোধন করতে হবে আদালত নির্ধারিত সময়, এবং আদালত যদি কোনো সময় নির্ধারণ করে না দেয় সেই ক্ষেত্রে কতদিন? 14 দিন। এবার আমরা পরের অংশটুকু যদি দেখি যে যখন প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর বা অগ্রাহ্য করা হয়, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে যখন প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করা হয়, মঞ্জুর হয়ে গেছে মানে না মঞ্জুর, ঠিক আছে, জায়গা ময় রস্যটা কাটবেন, না মঞ্জুর বা অগ্রাহ্য করা হয় মানে কখন আপনি প্লিডিং সংশোধনের আবেদন করলে আপনার দরখাস্ত মঞ্জুর করবে না, মঞ্জুর করবে না। এটার উত্তর হলো ওই যে আমরা এর আগে উপাদান পড়ছি না, উপাদানে যা যা আছে উত্তর তাই। উপাদানে ছিল হ্যাঁ সূচক, এটা উপাদান দ্বারা করে দিব না সূচক। কেমনে দেখেন, যদিও দেওয়ানি কার্যবিধি 6-17 বিধির অধীন প্লিডিং সংশোধনের ক্ষেত্রে আদালত অবাধ ক্ষমতা প্রয়োগ করতে পারে, কিন্তু কখন উক্ত ক্ষমতা প্রয়োগ করবে কি করবে না তা আদালতের বিবেচনাধীন। উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী আদালত নিম্নলিখিত ক্ষেত্রে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর হয়ে গেছে, মঞ্জুর হবে, রস্যু কেটে দেন, মঞ্জুর করবে না। কি দেখেন, প্রস্তাবিত সংশোধনীটি পক্ষগণের বিরোধ নিরসনে আবশ্যক না। ওই জায়গায় উপাদান ছিল যে প্রস্তাবিত সংশোধনীটি বিরোধ নিরসনে আবশ্যক, আর এই জায়গায় আবশ্যক না হলে মঞ্জুর কি করবে? করবে না। 2 নাম্বার,
এই জায়গায় এক হয়ে গেছে, 2 নম্বরে এক হয়ে গেছে। প্রস্তাবিত সংশোধনীটি দ্বারা অপর পক্ষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আগেরটা ছিল নাই, আর এটা হলো কি আছে। প্রস্তাবিত সংশোধনীর ফলে বিবাদীর অনুকূলে জন্মানো কোনো বৈধ অধিকার নষ্ট হবে। যদি নষ্ট না হতো তাহলে তো সংশোধনের আবেদন মঞ্জুর করতো, নষ্ট হবে বলেই তো মঞ্জুর করবে না। সংশোধনীটি সম্পূর্ণ ভিন্ন এবং নতুন কোনো বিষয়ের উদ্ভব করবে। আর ওই জায়গায় ছিল কি নতুন বিষয়ের উদ্ভব করবে না। সংশোধনীটি মকদ্দমা বিলম্বিত করার উদ্দেশ্যে আনিত হয়। কিসের উদ্দেশ্যে? বিলম্বিত, মানে এই সংশোধনী যদি আনা হয় তাহলে মামলার কর্মকাণ্ড কি হবে? বিলম্বিত হবে। ন্যায় বিচারের স্বার্থে এমন সংশোধনীর আবেদন করা হয়নি। আর ওই জায়গা ছিল ন্যায় বিচারের স্বার্থে এমন সংশোধনীর আবেদন করা হয়েছে। উপরোক্ত ক্ষেত্রে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর বা অগ্রাহ্য করা হয়। বুঝেছেন? এখন এখানে একটু লিখে রাখেন যে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর বা না মঞ্জুর আপিল অযোগ্য। লেখেন প্লিডিং সংশোধনের আবেদন সংশোধনের আবেদন মঞ্জুর বা না মঞ্জুর সমান সমান দেখেন লেখেন আপিল অযোগ্য আদেশ। আপিল অযোগ্য আদেশ। তাহলে আপনি প্লিডিং সংশোধনের দরখাস্ত করছেন, এটা মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, এটা কি আপিল অযোগ্য আদেশ সমান সমান রিভিশন। তাহলে 6 আদেশের যে 17 বিধির যে দরখাস্তটা আপনি করতেছেন প্লিডিং সংশোধনের দরখাস্ত, এটা মঞ্জুর করুক অথবা না মঞ্জুর করুক, এর বিরুদ্ধে প্রতিকার কি? এটার বিরুদ্ধে আপিল করা যায় না, এর বিরুদ্ধে প্রতিকার হলো কি রিভিশন। এবার আমরা প্রশ্নটা আবার একটু পড়ি, দেখেন প্রশ্নটা পড়ি মিলাই একটু যে ক নাম্বার প্লিডিং সংশোধন বা অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং বলতে কি বুঝেন? পেয়েছি আমরা। প্লিডিং সংশোধনের ক্ষেত্রে নিয়ামক শর্তাবলী কি কি পাইছি? পাইছি। বিচার আদালত কর্তৃক রায় ঘোষণার পরে কি প্লিডিং সংশোধন করা যায়? পাইছি। আপিল পর্যায়ে কি প্লিডিং সংশোধন করা যায়? পাইছি। The court may at any stage of the proceedings allow either party to amend the pleadings. পাইছি। মূল মকদ্দমা ও আপিল চলাকালে এই ধরনের প্রয়োগযোগ্যতা ব্যাখ্যা করুন। কয়টা মামলা রেফারেন্স দিছি? এবং লাস্টের 2 অংশ আমরা আলোচনা করছি, ওই যে সময় এবং কখন নামঞ্জুর করবে। এটা যদি আপনার সময় থাকে সংক্ষেপে দিবেন, আর সময় না থাকলে দেওয়ার দরকার নাই। প্রশ্ন যদি স্পেসিফিক ভাবে আসে যে প্লিডিং সংশোধনের দরখাস্ত কখন নামঞ্জুর করা হয়, তাহলে এটা আমার স্পেসিফিক লিখতে হবে, বা প্লিডিং সংশোধনের সময়। কিন্তু আপনার প্রশ্ন লেখার ক্ষেত্রে যদি সময় না থাকে তাহলে এই 2 অংশ না লিখলেও সমস্যা নাই। এবার আমরা খতে আসি, দেখেন কখন আরজি এবং লিখিত জবাব সংশোধনের আবেদন করা যায়, কি কি কারণে আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করা যায়। এটার উত্তর আমরা পাইছি কোন জায়গা পাইছি জানেন? কোয়ার মধ্যে। আরজি বা লিখিত জবাব সংশোধনের আবেদন করা যায়, মানে প্লিডিং সংশোধনের আবেদন কখন করা যায়? উত্তর হুবহু তাই, ওই দ্বারকা দাসটা দিয়ে সবটা দিয়ে। আর কি কি কারণে মঞ্জুর বা নামঞ্জুর? মঞ্জুর বা নামঞ্জুর ওই যে 5টা কারণ দিয়ে দিবেন। বুঝতে পারছেন? গ দেখেন আরজি ও লিখিত বিবৃতি মানে রিটেন স্টেটমেন্টের আবশ্যকীয় উপাদান কি কি? এই জায়গায় আপনারা জানতে চাইছেন যে আরজির উপাদান কি কি আর লিখিত জবাবের উপাদান কি কি, কোন কোন বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে আরজি মুসাবিদা করতে হবে। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর 7 আদেশের বিধান সমূহ উল্লেখে বর্ণনা করুন। সো আমরা এই গ এর উত্তরে চলে আসি, আসেন। আরজি ও লিখিত বিবৃতির আবশ্যকীয় উপাদান পাইছেন? দেখেন আরজির আবশ্যকীয় উপাদান, দেওয়ানি কার্যবিধি 1908 এর 7 আদেশের 1 বিধিতে আরজির আবশ্যকীয় উপাদান সম্পর্কে বলা হয়েছে। নিম্নে উপাদান সমূহ উল্লেখ করা হলো। কি কি দেখেন? যে আদালতে মকদ্দমা দায়ের করছে সেই আদালতের কি নাম,
বিবাদীর নাম বাদীর নাম ও বসবাসের ঠিকানা, বিবাদীর নাম ও বসবাসের ঠিকানা যতদূর পর্যন্ত কি নির্ণয় করা যায়। এখন 2025 সালের সংশোধনীতে এই জায়গা বলছে যে বাদী বিবাদীর মোবাইল নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস যদি থাকে অবশ্যই উল্লেখ করতে হবে। এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস যদি থাকে অবশ্যই কি দিতে হবে। তাহলে আপনি একটু লিখে রাখেন যে 2025 সালের সংশোধনী অনুসারে 2025 সালের সংশোধনী অনুসারে 2025 সালের সংশোধনী অনুসারে বাদী এবং বিবাদীর মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার ও ইমেইল অ্যাড্রেস ব্র্যাকেটে লেখেন যদি থাকে, ইমেল অ্যাড্রেস ব্র্যাকেটে লিখবেন যদি থাকে, অবশ্যই উল্লেখ করতে হবে। দেখছেন? তাহলে 2025 সালের সংশোধনী অনুসারে ওই আপনার কি কি উল্লেখ করতে হবে? বাদী বা বিবাদীর মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার আর ইমেল অ্যাড্রেস কি যদি থাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে আমরা প্রথমে জানলাম যে আদালতের নাম ঠিকানা, বাদীর নাম ঠিকানা, বিবাদীর নাম ঠিকানা, বাদী বিবাদীর মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, ইমেল যদি থাকে। তারপরে দেখেন বাদী বা বিবাদী নাবালক বা মানসিক বেকারগ্রস্ত গেছে, বিকার হবে বয়সী, মানসিক বিকারগ্রস্ত হইলে সেই মর্মে বিবৃতি। বাদী যদি নাবালক হয় বা বাদী যদি পাগল হয় বা বিবাদী যদি পাগল হয় সেই মর্মে কি থাকতে হবে? বিবৃতি থাকতে হবে। আদালতের এখতিয়ার আছে বলে প্রমাণিত তথ্যসমূহ, মানে আমি যে আদালতে মামলা করলাম কি কারণে এই আদালতে মামলাটা হলো সেটার কি থাকতে হবে? প্রমাণ। বাদী যে প্রতিকার হবে রফলা দেন, বাদী যে প্রতিকার দাবি করে, বাদী যে কি প্রতিকার দাবি করে, মানে বাদী তো আর্জি দাখিল করছে, এখন তার তো একটা নির্দিষ্ট চাওয়া পাওয়া আছে, সে আসলে কি পেতে চায়। যে ক্ষেত্রে বাদী তার আংশিক দাবির সমন্বয় বা বর্জন করতে অনুমোদন দিয়েছে, এটা হলো দাবি সমন্বয় হলো যে ক্ষেত্রে বাদী এইভাবে লিখছে যে আমি তো বিবাদীর কাছে 50,000 টাকা পাইতাম, সে অলরেডি আমার 20,000 টাকা দিছে, তাহলে এখন পাই কত? 30,000। তারপরে দেখেন মকদ্দমার এখতিয়ার এবং কোর্ট ফি এর উদ্দেশ্যে, আন্ডারলাইন করেন, মকদ্দমার এখতিয়ার এবং কোর্ট ফি, ওই জায়গায় রেফটা দেওয়া হয়নি, কোর্ট ফি এর উদ্দেশ্যে মকদ্দমার বিষয়বস্তুর মূল্য সম্পর্কে বিবৃতি। মানে আমাদের দেওয়ানি মামলায় কোর্ট ফি দেওয়া লাগে। এই কোর্ট ফি হলো দুই প্রকার, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি আর ফিক্সড কোর্ট ফি। তো মামলার এখতিয়ার আর কোর্ট ফি দেওয়ার উদ্দেশ্যে মামলার মূল্যমান অবশ্যই লিখতে হবে, কারণ মূল্যমান না লিখলে বোঝা যায় না যে এই মামলাটা কোন কোর্টে যাচ্ছে, এর মামলার কোর্ট ফি কত। তাহলে এগুলো একবার পড়লে পারবেন, এগুলাই হলো আরজির কি উপাদান। এছাড়াও দেখেন, এছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে আরো কিছু বিধান প্রতিপালন করতে হয়, এছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে আরো কিছু বিধান প্রতিপালন করতে হয়। টাকার মামলায় টাকার সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ করতে হবে। যদি সেটা টাকার মামলা হয় তাহলে কি করতে হবে? টাকার সুনির্দিষ্ট পরিমাণ, যা আমি ওর কাছে 50,000 টাকা পাই, আনুমানিক 50,000 পাই লিখলে হবে না। স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলায় উক্ত সম্পত্তির বিবরণ বা তফসিল দিতে হবে। আন্ডারলাইন করেন, যদি মামলাটা হয় কি সম্পর্কিত? স্থাবর সম্পত্তি সম্পর্কিত, তাহলে অবশ্যই কি দিতে হবে? বিবরণ বা তফসিল দিতে হবে। শিডিউলার। তামাদি হতে অব্যাহতির অজুহাত, অব্যাহতি বয়জাফলা আকার হবে, তামাদি হতে অব্যাহতির অজুহাত গ্রহণ করলে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। মানে বাদীর মামলা করার কথা 3 বছরের মধ্যে, এখন কারণ উদ্ভবের পর 6 বছর হয়ে গেছে, কেন তার দেরি হলো, কেন ওই সময়টা তামাদি থেকে বাদ যাবে? সে বলতে পারে যে আমি উন্মাদ ছিলাম, আমি পাগল ছিলাম, আমি নাবালক ছিলাম, এই কারণে এতদিন মামলা করি নাই। তাহলে ওই সময়টারে বলে গ্রাউন্ডস ফর এক্সামিশন বা তামাদি হতে অজুহাত, তামাদি হতে অব্যাহতির অজুহাত। এটা সুনির্দিষ্টভাবে কি করতে হবে? উল্লেখ করতে হবে। বিকল্প কোনো প্রতিকার দাবি করলে তা উল্লেখ করতে হবে। বিকল্প প্রতিকার কি ভাই? বিকল্প প্রতিকার হলো ওই জায়গা চাওয়া থাকে যে আমার এটা দেন,
আর এটা যদি না দেয়, আমার সুনির্দিষ্ট কার্য সম্পাদন যদি না দেন তাহলে চুক্তি রদ দাও। এটা হলো বিকল্প প্রতিকার। তাহলে এই জিনিসগুলো আপনাকে একটু মনে রাখতে হবে যে টাকার সুনির্দিষ্ট পরিমাণ লিখতে হবে, তারপরে সম্পত্তির বিবরণ বা তফসিল দিতে হবে, তামাদিতে অব্যাহতির অজুহাত লিখতে হবে, বিকল্প প্রতিকার দাবি করলে সেটা কি করতে হবে, উল্লেখ করতে হবে। এইগুলা হলো আপনার আরজির উপাদান, আরজির উপাদান। এখন আমরা চলে আসি, দেখেন লিখিত বিবৃতির আবশ্যকীয় উপাদান। চলে যাবেন, যান, সাবধানে যান। এই আপনি কি গাড়ি টাড়ি পান যাওয়ার সময়, রবিউল সাহেব? নাকি হেঁটে যান নাকি? দেখেন লিখিত বিবৃতির আবশ্যকীয় উপাদান, দেখেন দেখেন লিখিত বিবৃতি ও জবাব সংক্রান্ত আবশ্যকীয় উপাদান সমূহ কি কি তা দেওয়ানি কার্যবিধি 6 ও 8 আদেশ একত্রে পাঠ করলে জানা যায়। কত কত আদেশ? 6 আর 8। এগুলো নিম্নরূপ কি কি দেখেন। একটা জিনিস হলো কি, যে বাদী তার আরজিতে যা যা দাবি করছে বিবাদী সব কি করবে, অস্বীকার করবে। বিবাদী আত্মপক্ষ সমর্থনে যে যে বিষয় গ্রহণ করবে তার সংক্ষেপে উল্লেখ করবে। দেখেন তথ্যগুলো ধারাবাহিকভাবে সংখ্যা দিয়ে উল্লেখ করতে হবে। বিবাদী যা যা দাবি করবে কিভাবে উল্লেখ করবে, ধারাবাহিকভাবে। কি দিয়ে? সংখ্যা দিয়ে, ধারাবাহিকভাবে সংখ্যা দিয়ে। যে ক্ষেত্রে বাদী পক্ষ কোনো মিথ্যা বিবরণ, প্রতারণা বা অন্যায় প্রভাবের উপর নির্ভর করে তার সুনির্দিষ্টভাবে জবাব উল্লেখ করতে হবে। বাদী যদি মিথ্যা কোনো বিষয় বলে, যদি অন্যায় কোনো প্রভাব খাটায়, তাহলে সেটা সুনির্দিষ্টভাবে কি করতে হবে, উল্লেখ করতে হবে। বিবাদী কর্তৃক বাদীর প্রতিটি দাবি সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। বাদী যা যা দাবি করছে বিবাদীকে সব কি করতে হবে, অস্বীকার করতে। যদি কোনো দাবি বিবাদী অস্বীকার না করে তবে তা স্বীকার করেছে বলে কি হবে, দেখছেন। তাহলে বাদী যা যা দাবি করছে বিবাদী তাই তাই কি করবে, অস্বীকার করবে। যদি কোনোটা স্বীকারও করে নাই অস্বীকারও করে নাই, কি হবে, স্বীকার। এই স্বীকার আবার কেউ তালব বর্ষায় রশ্মি কয়েকের কার র লেখেন না, তাহলে পরীক্ষক আপনারা স্বীকার করবেন। দেখেন লিখিত জবাবে বিবাদী কর্তৃক সেট অফ বা দাবি সমন্বয়ের দাবি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সেট অফ হলো যে বাদী দাবি করছে একটা, বাদী বলতেছে যে আমি 1 লাখ টাকা পাই, বিবাদীও বলতেছে যে ওর কাছে আমি 50,000 পাই। এটা হলো সেট অফ, বুঝছেন? তাহলে সেট অফ এর কোথায় কোথায় উল্লেখ করতে হবে, লিখিত জবাবে। যদি বিবাদী তার আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো তথ্যের উপর নির্ভর করে তা সুস্পষ্টভাবে কি করতে হবে, বর্ণনা করতে হবে। বিবাদী যদি তার আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো তথ্যের উপর নির্ভর করে সেটাও সুস্পষ্টভাবে বর্ণনা করতে হবে। এই হলো আপনার আরজির উপাদান আর লিখিত জবাবের উপাদান। কমা দিয়ে লেখেন ইত্যাদি, কমা দিয়ে লেখেন ইত্যাদি। আমরা একটু 5 মিনিটের ব্রেক নিয়ে তারপরে আবার শুরু করতেছি। এরপরে ঘ নাম্বার প্রশ্ন আমরা শুরু করব। গ নাম্বার প্রশ্ন দেখেন, প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস নট এভিডেন্স এক্সপ্লেইন। এটার বাংলা হলো প্লিডিং সাক্ষ্য নয় প্রাসঙ্গিক তথ্য প্রকাশিত হবে। মানে প্লিডিংসে বলছে যে প্লিডিংসে সাক্ষ্য লেখার দরকার নাই, প্লিডিংসে থাকবে কি গুরুত্বপূর্ণ বিষয়, মানে কি কারণে মামলা করছে, কিন্তু কয় নাম্বার সাক্ষী কি জানে, অমুক সাক্ষী এই কথা বলছে, এইগুলা প্লিডিংসে থাকার দরকার নাই। তাহলে প্লিডিংসে থাকবে শুধু কি গুরুত্বপূর্ণ বিষয়, ম্যাটেরিয়াল ফ্যাক্টস মানে গুরুত্বপূর্ণ বিষয়। তো এটার উত্তরে চলে আসেন। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর অর্ডার 6 রুল 2 এর মধ্যে মূলত পাইছেন, অর্ডার 6 রুল 2 এর মধ্যে মূলত একটি আদর্শ প্লিডিংস এর যেসব বৈশিষ্ট্য দরকার তা উল্লেখ করা হয়েছে রুল 2 অনুযায়ী। দেখেন যে সমস্ত তথ্যের ভিত্তিতে পক্ষগণের দাবি বা আত্মপক্ষ সমর্থন নির্ভর করেছে সেই সমস্ত তথ্য দিতে হবে। মানে 6 আদেশের 2 বিধিতে বলছে যে প্লিডিংসে যদি কেউ তার আত্মপক্ষ সমর্থনে যা যা দরকার সেই সকল তথ্য অবশ্যই দিতে হবে। ধরেন বাদী বলছে আরজিতে যে আমি বিবাদীর কাছে 50,000 টাকা পাই, এখন বিবাদীর অবশ্যই ওই টাকা যে পায় না বাদী এই মর্মে যা যা উল্লেখ করা দরকার তাই তাই কি করবে, উল্লেখ করবে। এরূপ তথ্যের যথোপযুক্ত সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। কি ঘটনা বাবদ আপনি বিবাদীর কাছে পাবেন, বা বিবাদী দাবি করতেছে আমার কাছে
পাবে না, এগুলো সংক্ষিপ্ত আকারে ওখানে দিতে হবে। প্লিডিংসে পক্ষ সময়ের প্রয়োজনীয় তথ্য দিতে হবে, তবে এ সংক্রান্ত আন্ডারলাইন করবেন, সাক্ষ্য উল্লেখ করা যাবে না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা একটু আগে যে আরজির উপাদান পড়ছি, ওই জায়গা কি সাক্ষীর নাম ঠিকানা আছে? সাক্ষীর নাম, দেওয়ানি মামলার আরজিতে সাক্ষীর নাম ঠিকানা থাকে না, কিন্তু ফৌজদারিতে থাকে। তাহলে প্লিডিংসে কোনো সাক্ষীর নাম ঠিকানাও থাকে না, ইভেন সাক্ষ্য লেখা যাবে না। অমুক নাম্বার সাক্ষী কি জানে, এই নাম্বার সাক্ষী কি জানে, এগুলো প্লিডিংসে লেখার দরকার নাই। অর্থাৎ প্লিডিংসে আন্ডারলাইন করবেন, সাক্ষ্য বা আইন উল্লেখ করার কি নাই, প্রয়োজন নাই। পক্ষগণ কোন তথ্যের উপর নির্ভরশীল, শুধুমাত্র সেসব তথ্য উল্লেখ করার প্রয়োজন। পক্ষ সময়ের বক্তব্য প্রয়োজন অনুসারে বিভিন্ন পংক্তিতে আন্ডারলাইন করেন, বিভিন্ন পংক্তিতে বিভক্ত করতে হবে। পংক্তি মানে হলো ওই যে আপনার ওই প্যারা আকারে দিতে হবে। পংক্তি সমূহের আন্ডারলাইন করেন, ক্রমিক নাম দিতে হবে। ক্রমিক নাম্বার বুঝেন, 1 2 3। নোট আনেন নাই? বিশ্বজিৎ সাহেবের ভাইরাস ধরছে আপনার। তারিখ, টাকার পরিমাণ ও নম্বর অঙ্কে লিখতে হবে। তারিখ, টাকার পরিমাণ ও নম্বর কিসে লিখতে হবে? অঙ্কে। এছাড়া দেখেন, উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত হতে দেখা যায় প্লিডিংসে ভাষাগত দুর্বোধ্যতা থাকা যাবে না। মানে আপনি ভাষা এমন ভাবে লিখবেন না যে বোঝা যাচ্ছে না। অসামঞ্জস্যপূর্ণ তথ্য দেওয়া যাবে না। রুল 4 অনুযায়ী, আপনার রুল টুল মনে থাক বা না থাকলে, রুল 4 অনুযায়ী মামলার কোনো পক্ষ প্রতারণা, বিশ্বাসভঙ্গ, ভুল বিবরণ, অবাঞ্ছিত বল প্রয়োগের উপর নির্ভর করলে এবং এই সম্পর্কে বিবরণ দিতে চাইলে তা উল্লেখ করা যাবে। রুল 9 অনুযায়ী প্রয়োজন না হলে আন্ডারলাইন করবেন, প্লিডিংসে দলিলের পূর্ণ অথবা কোনো অংশের বর্ণনা দেওয়া যাবে না। যথাসম্ভব আন্ডারলাইন করবেন, সংক্ষেপে দলিলের ফলাফল উল্লেখ করতে হবে। দলিলের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিবরণ দেওয়া যাবে না। দলিলের সংক্ষিপ্ত বিবরণ, যে অমুক নাম্বার দলিলে এই কথা আছে। এখন কি আছে না না আছে এটা বিস্তারিত দেখা হবে কখন? মামলা বিচারের সময়। আপনি যদি প্লিডিংসেই সব বিস্তারিত দেন, তাহলে বিচারের আর দরকার কি? আপনার প্লিডিংস দেখলো, ওনার লিখিত জবাব দেখলো, দুইটা দেখেই রায় দিয়ে দিল, ব্যাপারটা তো তা না। আচ্ছা, তারপরে দেখেন, পক্ষগণ তাদের বক্তব্য দ্বারা প্লিডিংস এমন ভাবে তৈরি করবেন যেন মামলার বিচার্য বিষয় নির্ধারণ করা কি হয়, সহজ হয়। কারণ সাধারণত প্লিডিংস এর উপর ভিত্তি করে বিচার্য বিষয় প্রণয়ন করা হয় এবং সঠিকভাবে বিচার কি করা যায়, নিষ্পত্তি করা যায়। তারপরে দেখেন, প্লিডিং সাক্ষ্য নয় প্রাসঙ্গিক তথ্য প্রকাশ করবে। প্লিডিংস এর উদ্দেশ্য হলো মামলার পক্ষদের মধ্যে বিতর্কের কারণ খুঁজে বের করা, যাতে মামলার শুনানির সময় সহজেই বিবাদের কারণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। তাহলে মামলার খরচ হ্রাস পাবে ও দ্রুত বিচার নিষ্পত্তি হবে। প্লিডিংসে প্রাসঙ্গিক তথ্য দেওয়া হলে আদালত খুব সহজে ও দ্রুত বিবাদমান পক্ষের বিবাদের বিষয় নির্ণয় করে শুনানির মাধ্যমে একটি কার্যকর সিদ্ধান্ত দিতে পারবে। প্লিডিংস এর যদি তথ্য সাক্ষ্য দেওয়া হয়, আন্ডারলাইন করেন, প্লিডিংস এর যদি তথ্য সাক্ষ্য দেওয়া হয় তাহলে বিবাদের বিষয় সহজে পাওয়া যাবে না। আপনার প্লিডিংসে লিখবেন যে আমি অমুকের কাছে এই বাবদ আমার কাছ থেকে টাকা নিছিল, অমুকের কাছে এত টাকা পাই, এই তো কথা শেষ। আর মামলায় সাক্ষ্যের মাধ্যমে এটা প্রমাণ করা হবে। কিন্তু আপনি যদি বলেন যে অমুক নাম্বার সাক্ষী এই জায়গায় ছিল, ও বলছে এই কথা, এরপরে অমুক সাক্ষী ছিল, এ বলছে এই কথা, অমুক সাক্ষী ছিল, এই বলছে এই কথা, এত বিস্তারিত বিবরণ প্লিডিংসে দেওয়ার দরকার নাই। আর বিবাদের বিষয় নির্ধারণের পরই সাক্ষ্য প্রমাণের বিষয় আসবে, তাই প্লিডিংসে সাক্ষ্য নয় প্রাসঙ্গিক তথ্যই প্রকাশ করতে হবে। তাহলে আমার জানতে হবে এবং লাস্টে বলে দিবেন, অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে প্লিডিংস টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট কি এভিডেন্স। ইংরেজি লাইন যাই আসুক না কেন একেবারে লাস্টে দিয়ে দিবেন, আলোচনার পরিশেষে বলা যায় যে এই। আপনাদের যে ভুলটা হয়, ওই যে লাইন আসছে ওটা শুরুতেও নাই, শেষেও নাই, প্রশ্নের মাঝখানেও নাই, তাহলে কি উত্তর লিখলেন? এটা তো আমার ওই জায়গায় কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। বুঝছেন? নবাবী স্যার কাছে গেছিলাম, পরে বলবে ভাই নবাবী স্যারটা তো নাই, আছে আর কথা আপনার কথা আপনি বলে বাসে নবাবী স্যার আপাতত নবাবী চা না খাইয়ে বার কাউন্সিল চা পাওয়া যায় নাকি তাই খান। শুনেন, আজকে আপনাদের এতটুকুই, আমাদের দেওয়ানি কার্যবিধি এতটুকু থাক। আগামীকাল 4:30-এ চলে আসবেন, অনেকক্ষণ ধরে পড়বো আমরা। আর হোমওয়ার্ক করে আনবেন।
ওই যে আজকে যা যা পড়ছি এর পার্থক্য লিখে আনবেন। আজকে ধরেন পার্থক্য লিখবেন, অপহরণ জোরপূর্বক অপহরণ, এটার পার্থক্য লিখবেন। তারপরে ধর্ষণ অপ্রকৃত কামলালসা, এটার পার্থক্য লিখবেন। বুঝতে পারছেন? মানহানি অপরাধজনক ভীতি প্রদর্শন, এটার পার্থক্য লিখবেন। এই তো তিনটা পার্থক্য লিখে আনবেন। তাহলে কি কি বললাম? অপহরণ জোরপূর্বক অপহরণ এটা, ধর্ষণ অপ্রকৃত কামলালসা, আর মানহানি আর কি অপরাধজনক ভীতি প্রদর্শন। এই তিনটার পার্থক্য লিখে এনে আমাকে দেখাবেন। আজকে আমরা দেওয়ানি কার্যবিধি শুরু করছি, একটু কম পড়লাম। আগামীকাল আমরা অনেক সময় পড়বো, অনেক প্রস্তুতি নিয়ে আসবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।